হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 বা 20 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কিভাবে প্রশ্নের উত্তরটা তোমরা গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, প্রথম বিশ্বযুদ্ধের বিভীষিকা মানব ইতিহাসে এক গভীর ক্ষতচিহ্ন এঁকে দিয়েছিল। এই ধ্বংসলীলার পুনরাবৃত্তি রোধের ব্যাকুলতা থেকেই আন্তর্জাতিক সম্পর্ক নামক স্বতন্ত্র শাখার জন্ম হয়। যেন এক সদ্যজাত চারাগাছ বিশ্ব শান্তির প্রত্যাশায় এর অঙ্কুরোদ্গম। তবে অন্তরাষ্ট্রীয় সম্পর্কের জটিল প্রেক্ষাপট ও বহু শতাব্দীর ঐতিহাসিক বিবর্তনের ফসল, যেখানে কূটনীতি, যুদ্ধ, বাণিজ্য এবং সংস্কৃতির মতো বিভিন্ন উপাদান একে অপরের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। এবার পয়েন্ট করতে হবে তোমাদের আন্তর্জাতিক সম্পর্কের প্রারম্ভিক পর্যায়। এই পয়েন্টটা নিচে করবে, ঠিক আছে? টাইপ করার সঙ্গে সময় সাইডে চলে গেছে। এটা নিচে এই জায়গাটায় পয়েন্টটা লিখবে যে আন্তর্জাতিক সম্পর্কের প্রারম্ভিক পর্যায়। এটা বুঝে নাও, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার শিকড় পথিত রয়েছে সুদূর অতীতে। খ্রিস্টপূর্ব 4th শতকে চৈনিক দার্শনিক মেনসিয়াস এবং মৌর্য সাম্রাজ্যের প্রধানমন্ত্রী কৌটিল্যের রাষ্ট্রচিন্তায় অন্তরাষ্ট্রীয় সম্পর্কের নীতি কৌশলের প্রাথমিক ধারণা পাওয়া যায়। পঞ্চদশ শতাব্দীর ইটালীয় দার্শনিক ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স গ্রন্থে ক্ষমতা ও রাজনীতির বাস্তববাদী বিশ্লেষণের মাধ্যমে অন্তরাষ্ট্রীয় সম্পর্কের একটি স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি উন্মোচিত হয়। তবে এই সময় আলোচনা মূলত আঞ্চলিক প্রেক্ষাপটে সীমাবদ্ধ ছিল এবং রাষ্ট্র পরিচালনার ব্যবহারিক দিক নির্দেশনার ওপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হতো, কোনো সুসংবদ্ধ তাত্ত্বিক কাঠামোর অনুসন্ধানে নয়। 18 ও 19 শতকে ইউরোপের কূটনীতি, সামরিক কৌশল এবং আন্তর্জাতিক আইনের ওপর লেখালেখি বৃদ্ধি পায়। এই সময় ক্ষমতার ভারসাম্যের ধারণা আন্তর্জাতিক সম্পর্কের প্রধান নীতি হিসাবে স্বীকৃতি লাভ করে। এই প্রসঙ্গে হলস্টলি যথার্থই বলেছেন, ইট ইজ নট আনটিল দ্য 20th century দ্যাট অ্যাটাম্পস দ্য সিস্টেমিক অ্যানালিসিস অ্যাপ্রোচ। এবার পরের পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক বিবর্তন। এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের 4টে পেপারই সেক্ষেত্রে করানো হয়। চলো বাকি অ্যান্সারটা তোমরা দেখে নাও। আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক বিবর্তন কি বলা হচ্ছে দেখো, বিংশ শতাব্দীর দ্বিতীয় দশক থেকে আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র তাত্ত্বিক কাঠামোর লাভ করতে শুরু করে, যা প্রধানত 3টি প্রধান ধারায় বিকশিত হয়। প্রথম হচ্ছে দেখো আদর্শবাদী ধারা, যেটা সাল এখানে উল্লেখ করা হয়েছে যে 1920 থেকে 1930 প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলার প্রত্যক্ষ ফলস্বরূপ এই ধারার উদ্ভব। উড্রো উইলসনের শান্তিকামী চিন্তাভাবনা এই ধারার মূল ভিত্তি স্থাপন করে। আদর্শবাদীরা মানব চরিত্রকে সহজাতভাবে সহযোগী ও শান্তিপ্রিয় বলে মনে করতেন। তারা বিশ্বাস করতেন যে আন্তর্জাতিক আইনের প্রসার, সম্মিলিত নিরাপত্তা এবং আন্তর্জাতিক সংস্থাগুলির মাধ্যমে যুদ্ধ ও সংঘাতের অবসান ঘটানো সম্ভব। ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক কাঠামোকেই তারা যুদ্ধের মূল কারণ হিসাবে চিহ্নিত করেছিলেন এবং নৈতিক মূল্যবোধের ওপর ভিত্তি করে একটি শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাস্তববাদী ধারা। 1930 থেকে 1950 দ্বিতীয় বিশ্বযুদ্ধে অপ্রত্যাশিত ও ব্যাপক ধ্বংসলীলা আদর্শবাদী ধারণার দুর্বলতা সুস্পষ্টভাবে প্রমাণ করে। E.H. কার এর 1939 সালে প্রকাশিত 20 Year Crisis গ্রন্থটি আদর্শবাদের বিরুদ্ধে প্রথম জোরালো সমালোচনার জন্ম দেয় এবং বাস্তববাদী চিন্তাধারার ভিত্তি স্থাপন করে। পরবর্তীকালে হ্যান্স জে মর্গেনথাউ, জর্জ কেনান প্রমুখ
তাত্ত্বিক এই ধারাকে আরও সমৃদ্ধ করেছে। মর্গেনতাউ তার পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থে ক্ষমতার রাজনীতিকে আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রীয় চালিকা শক্তি হিসাবে তুলে ধরেন। বাস্তববাদীরা মনে করেন যে রাষ্ট্রগুলি মূলত স্বার্থসন্ন্যাসী এবং জাতীয় স্বার্থ রক্ষা ও ক্ষমতা বৃদ্ধি তাদের প্রধান লক্ষ্য। আন্তর্জাতিক সম্পর্কে নৈরাজ্যপূর্ণ যেখানে রাষ্ট্রগুলি আত্মরক্ষার জন্য সদা প্রস্তুত থাকে। তারপরে কি বলা হচ্ছে দেখো, ক্ষমতার ভারসাম্য নীতিকে তারা আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষার প্রধান উপায় হিসাবে বিবেচনা করেছেন। পরের পয়েন্ট আলোচনা করব। আরও একবার বলে নিই, তোমাদের কিন্তু 4টে পেপার সিলেবাস কিন্তু অনেক বড় আছে, তাই তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো তোমরা যত তাড়াতাড়ি পারো নিচের নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আর আমাদের নোটসের কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা আগের সেমিস্টারগুলোতেও দেখেছো এবং ভবিষ্যতে পরবর্তী সেমিস্টারগুলোতেও দেখবে। দেখো, যদি নোটসের কোয়ালিটি ভালো লাগে, সমস্ত কিছু ঠিকঠাক বোঝো, তাহলেই তোমরা অ্যাডমিশন নাও। দেখো, বিজ্ঞানভিত্তিক ধারা, পরের পয়েন্ট, যেটা 1950 থেকে বর্তমান সময় পর্যন্ত। 60-এর দশক থেকে বাস্তববাদী তথ্যের সীমাবদ্ধতা অনুভূত হতে শুরু করে। স্ট্যানলি হাফম্যানের মতো তাত্ত্বিকরা শুধুমাত্র ক্ষমতার ওপর অত্যাধিক গুরুত্ব আরোপের সমালোচনা করেন। আন্তর্জাতিক স্তরে ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপট, নতুন রাষ্ট্রের উত্থান এবং অন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যের প্রসারের মতো বিষয়গুলি বাস্তববাদী তত্ত্বের গতানুগতিক ব্যাখ্যাকে চ্যালেঞ্জ জানায়। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে রাষ্ট্রবিজ্ঞানের অন্যান্য শাখার মতো বৈজ্ঞানিক পদ্ধতি যেমন পরিসংখ্যান, গাণিতিক মডেল এবং আচরণবাদী বিশ্লেষণের প্রয়োগের প্রয়োজনীয়তা দেখা দেয়। মার্টান ক্যাপলান, কার্ল ডয়েস প্রমুখ তাত্ত্বিক আন্তর্জাতিক সম্পর্ককে একটি বিজ্ঞানসম্মত মর্যাদা দেওয়ার চেষ্টা করেন। এই সময় রবার্ট কোহেন এবং জোসেফ নাই কর্তৃক প্রচারিত পারস্পরিক নির্ভরশীলতার তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় একটি নতুন মাত্রা যোগ করে। এই তত্ত্ব রাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে শুধুমাত্র ক্ষমতার রাজনীতির পরিবর্তে অর্থনৈতিক ও সামাজিক আত্মনির্ভরতার ওপর গুরুত্ব আরোপ করে। তাদের মতে বিশ্বায়নের যুগে রাষ্ট্রগুলি একে অপরের ওপর ক্রমশ নির্ভরশীল হয়ে পড়েছে, যা সংঘাতের পরিবর্তে সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি করে। 80-র দশকে নয়া উদারবাদ এর প্রতিক্রিয়ায় নয়া বাস্তববাদের উদ্ভব হয়। কেনেথ ওয়াল্টাজের থিওরি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স এর ধারণার মূল ভিত্তি স্থাপন করে। নয়া বাস্তববাদীরা ধ্রুপদী বাস্তববাদের সীমাবদ্ধতা অতিক্রম করে আন্তর্জাতিক কাঠামো এবং রাষ্ট্রের আচরণের ওপরে কাঠামোগত প্রভাব বিশ্লেষণ করেন। তারা মনে করেন আন্তর্জাতিক ব্যবস্থায় নৈরাজ্যপূর্ণ প্রকৃতি রাষ্ট্রগুলিকে আত্মরক্ষামূলক আচরণ করতে বাধ্য করে এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, মার্ক্সীয় ধারা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণের একটি স্বতন্ত্র ও প্রভাবশালী দৃষ্টিভঙ্গি প্রদান করে। লেনিনের ইম্পেরিয়ালিজম, দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম এবং বুকানিনের ইম্পেরিয়ালিজম অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমি এই গ্রন্থ দুটি এই ধারার মূল তাত্ত্বিক ভিত্তি স্থাপন করে। এই ধারার তাত্ত্বিকরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক উপাদান এবং পুঁজিবাদী ব্যবস্থার প্রভাবকে প্রধান বিবেচ্য বিষয় হিসাবে দেখেন। বিশ্ব ব্যবস্থা তত্ত্ব, যা আন্দে গুন্ডার ফ্রাঙ্ক ও ইমানুয়েল ওয়ালাস্টাইন প্রমুখের দ্বারা বিকশিত হয়, বিশ্বব্যাপী অসম উন্নয়ন এবং কেন্দ্রপ্রান্তের সম্পর্কের বিশ্লেষণ পুঁজিবাদী বিশ্ব অর্থনীতির ভূমিকা তুলে ধরে। এবার উপসংহার দেখো, আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এক বহুমাত্রিক প্রক্রিয়া। আদর্শবাদের নৈতিক আকাঙ্ক্ষা থেকে শুরু করে বাস্তববাদের ক্ষমতার কেন্দ্রিক বিশ্লেষণ এবং পরবর্তীতে বিজ্ঞানভিত্তিক পদ্ধতির বস্তুনিষ্ঠ অনুসন্ধিৎসা, এই দীর্ঘ পথ পরিক্রমায় আন্তর্জাতিক সম্পর্ক একটি জটিল ও গতিশীল বিষয়ে পরিণত হয়েছে। এই ছিল তোমাদের আজকে প্রশ্নের উত্তরটা। আর কোয়ালিটি দেখো, এই রকম ধরনের কোয়ালিটি লিখতে হবে, তবেই কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি নম্বর দেবে। যা তা লিখে ছেড়ে দেবে অনার্সে, নম্বর কিন্তু সেক্ষেত্রে পাওয়া মুশকিল।